শুরু হয়ে গেছে অমৃত বচন নিক্ষেপ করবার প্রতিযোগিতা। যথার্থই অমৃত বচন নিক্ষেপই বটে। আমাদের রাজ্যের শাসক দল যে রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত, যেভাবে তাদের নেতানেত্রীরা কথা বলেন, তাতে তাদের বচনকে অমৃত বচন বলা ছাড়া আর কোনো উপায় নেই। একের পর এক দৃষ্টান্ত স্থাপন করছেন তারা, কিভাবে অমৃত বচনে একজন আর একজনকে ছাপিয়ে যাবেন, তার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। শুরুটা করেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপত্র বলে পরিচিত যিনি, তিনি। তারপর থেমে থাকেননি, একের পর এক ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, এমনকি সৌগত রায়, পেশায় যিনি নাকি অধ্যাপক। ভারী চমৎকার একজন অধ্যাপক, যে ভাষায় যে ভঙ্গিতে কথা বলেন, সেখানে শিক্ষা দীক্ষার কোনো পরিচয় মেলে না। এটাই আমাদের এখানকার শাসক দলের সংস্কৃতি। চমৎকার সংস্কৃতিতে তারা রপ্ত হয়েছেন। বলছেন রাজনীতি করছেন। কারা? না, আরজিকর কাণ্ডে নিহত, ভয়ঙ্কর যন্ত্রণা পেয়ে যে নিহত হয়েছে, আরজিকরে যে দুর্নীতি চক্র চলছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যাকে প্রাণ হারাতে হয়েছে, তার মৃত্যু তদন্তটা প্রথম থেকেই ধামাচাপা দেবার চেষ্টা করেছিল রাজ্যের প্রশাসন। আমরা দেখিয়েছি, আমরা একের পর এক বিভিন্ন ঘটনার পর্যায়ক্রমিক বিবরণ দিয়ে দিয়ে দেখিয়ে দিতে পারি যে কীভাবে রাজ্যের প্রশাসন একটু একটু করে গোটা ঘটনাটা ধামাচাপা দেবার চেষ্টা করেছিল। তারপর সব পেরিয়ে শুধুমাত্র ফাঁসির দাবিতে তারা সোচ্চার হয়ে ওঠে। ফাঁসি, ফাঁসি এবং ফাঁসি। এই ফাঁসি দেবার ক্ষেত্রে তারা বারবার করে যে বিষয়গুলো সামনে আনছিলেন, সঞ্জয় রায় তিনি সমস্ত নষ্টের গোড়া। তাকে যদি ফাঁসিতে চড়িয়ে দেওয়া যায় তাহলে এই আন্দোলন থেমে যাবে, অন্য সমস্ত আওয়াজগুলো মুছে যাবে। তেমনটি চাইছিলেন রাজ্যের যিনি মাথায় বসে রয়েছেন তিনি এবং তার অনুগতরা। আসলে আমাদের রাজ্যে যিনি মাথায় বসে আছেন তার বার্তাই তো তিনি সর্বত্র ছড়িয়ে দেন সবাই। তা না হলে এইভাবে তার যে চাহিদা, একসুরে সবাই কথা বলতে পারে। কারোর কারোর তো মনুষ্যত্ব জাগরিত হওয়ার কথা, কেউ কেউ তো মানবিকতাকে আশ্রয় করবেন, করেন না। আমাদের রাজ্যের অনেকে বলেন হীরক রানী, তিনি যেভাবে বলেন তার অনুগতরা সবাই সেভাবে বলেন, তার বাইরে তারা যাবেন না। সেটা যদি শিক্ষা দীক্ষা, রুচি, মনুষ্যত্ব এগুলোর সাথে না মেলে তাহলেও নয়। সবাই এক সুরে বলছেন যে অভয়াকাণ্ডে নিহত মেয়েটির বাবা মা এখন নাকি রাজনীতি করছেন। ওই মুখপত্র বলে যার পরিচয় দিলাম, তিনি আবার বলছেন নকশালদের সঙ্গে অতি বাম, নকশাল এদের সঙ্গে মিলে নাকি রাজনীতি করছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা সত্যি অসাধারণ, ভাবতে অবাক লাগলে। কত কিছু শিখেছেন তিনি। নকশাল রাজনীতি কি, কোথা থেকে তার উৎপত্তি, অতিবাম কাকে বলে, অতিবাম কখন হয়, বাম থেকে অতিবাম কিভাবে হয়, তিনি বোধহয় সবগুলো জানেন। আদৌ জানেন জানি না আমি। নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন এক সময়, কী ধরনের সাংবাদিক আমি জানি না। বোধবুদ্ধিতে যে তার কত সূক্ষ্মতা সেটা তার কথাবার্তাতে পরিষ্কার হয়ে যায়। তিনি বলেন, বলেই চলেন। এর আগে তিনি কি কি করেছিলেন, বর্তমান শাসকের বিরুদ্ধে তার সেই জেহাদ, তার সেই পুলিশের হেফাজতে থাকা, তার সেই অসহায় আর্তনাদ, সে সব তিনি ভুলে গেছেন। আসলে ওই যে বললাম, চামড়া মোটা না হলে এই শাসক দলের সঙ্গে কেউ কি থাকে? আর একটা কথা বারবার উঠছে, বারবার বলছেন এরা রাজনীতি করছেন। একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। আমার আজ বারবার মনে পড়ছিল, আপনাদের মনে করিয়ে দেব। ভেবে দেখুন তো, এরা বলছেন যে মৃতার বাবা মা রাজনীতি করছে। কত তাড়াতাড়ি সব ভুলে যান না? আসলে এই রকম রাজনীতি করলে, এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত হলে ভুলে যেতে হয়। এরা ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসবার আগে কি কি ঘটেছিল। রিজানুর রহমানকে মনে আছে আপনাদের? আমি সেই রিজানুর রহমান,
যে মারা গেছিল, তারপরে তার মৃত্যুটাকে কেন্দ্র করে কি করেছিলেন এরা? রাজনীতি করেননি। দিনের পর দিন বিক্ষোভ, প্রতিবাদ সর্বত্র। রিজানুর রহমানের ভাই, তিনি তো এই সূত্রেই রাজ্যের শাসক দলের বিধায়ক হয়েছেন একাধিকবার। সেটা রাজনীতি নয়? রিজানুর রহমানকে নিয়ে এরা রাজনীতি করেননি, রাজনীতি করছেন অভয়ার বাবা মা। আমরা যতদূর পর্যন্ত জানি এখনো পর্যন্ত কিন্তু অভয়ার বাবা মা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মঞ্চে ওঠেনি, অথচ রিজানুর রহমানের মাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বিভিন্ন মঞ্চে হাজির করতেন। একাধিক মঞ্চে রিজানুর রহমানের মাকে দেখা গেছে। আমি ছবিটা দেখাতে বলবো। রিজানুর রহমানের মা, তিনি ইনসাফ চেয়েছিলেন একেবারে তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে, বারবার বিভিন্ন সময় তাকে নিয়ে গেছে, অর্থাৎ ব্যবহার করা হয়েছে। আর অন্যদিকে আরেকটা নামকে আমরা ভুলে যাব, তাপসী মালিক, তাকে নিয়ে রাজনীতি করেননি। তাপসী মালিকের বাবা মাকে মঞ্চে মঞ্চে ঘোরাননি। আজকে যারা শাসক দল, তারা কোন মুখে তারা বলছেন যে এরা রাজনীতি করছে? লজ্জা বলে কোনো বস্তু থাকতে নেই, যুক্তিবোধ বলতে কিচ্ছু থাকতে নেই। রিজানুর রহমানকে নিয়ে রাজনীতি মঞ্চে তুললে সেটা রাজনীতি নয়, তাপসী মালিকের বাবা মাকে মঞ্চে মঞ্চে ঘোরালে সেটা রাজনীতি নয়। আর অভয়ার বাবা মা যদি বলে যে তারা সর্বস্ব খুইয়েছে, তারা চান এই সমস্যার উৎসটা খুলে যাক, তারা যদি বলেন তারা চাইছেন এখনই সঞ্জয় রায়ের ফাঁসি না দিয়ে গোটা ঘটনার রহস্য উদ্ঘাটন করা হোক, তাহলে সেটা রাজনীতি। কি চমৎকার যুক্তি না? অসাধারণ যুক্তি। আমি ঠিক বুঝতে পারি না কোনটা রাজনীতি আর কোনটা রাজনীতি নয়, সেটা শিখিয়ে দেন এই সব রাজনীতিকরা। কে কিভাবে বলছেন একের পর এক বক্তব্য, আমাদের অবাক লাগে। এতটা নির্লজ্জ, এতটা চোখের পর্দা শূন্য হওয়া যায়? এভাবেই তো চলছে। গোটা রাজ্যটাকে এইভাবেই চুপ করিয়ে দিয়েছেন সকলে। চোখের সামনে অন্যায় দেখেও চুপ করিয়ে দেওয়া হচ্ছে। আমরা ঠিক এখানেই বুঝতে চাইব অভয়ার বাবা মাকে কেন এত আক্রমণ করা হচ্ছে। এই প্রেক্ষিতটা সামনে এনে আমি পিছনের ঘটনাগুলো মনে করিয়ে দেব এদের। আমি সবাইকে দেখিয়ে দেব যে আজ যারা বলছেন কিছু বছর আগে তাদের কি অবস্থান ছিল, এরা কতটা নির্লজ্জ রাজনীতি প্রদর্শন করছেন। আপনারা এই আলোচনা শুনলে আমি বারবার যে দৃশ্যগুলো দেখাবো সেখান থেকে বুঝে যাবেন। অভয়ার বাবা মাকে আক্রমণ করা হয়েছে তার কারণ সঠিক জায়গাটা ধাক্কা দিয়েছেন তারা। বলেছেন যে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান যিনি, তার ওই পদে থাকার যোগ্যতা নেই, তিনি হারিয়েছেন সেই যোগ্যতা। সত্যি তো, পুলিশ মন্ত্রী তিনি, স্বাস্থ্যমন্ত্রী তিনি, হাসপাতালের ভিতরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে পুলিশই তদন্ত কিভাবে এগিয়েছে আমরা জানি না। হাসপাতালের ভিতরে এটা ঘটে কি করে? হাসপাতালে এই ধরনের দুর্নীতি চক্র চলবে কেন? এটার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে না? ইতিমধ্যেই চিকিৎসকদের যে আন্দোলন, চিকিৎসকদের যে প্রতিরোধের বার্তা দেওয়ার চেষ্টা, তাকে প্রতিহত করবার জন্য আমরা জেনে গেছি যে শাসক দলের পক্ষ থেকে চিকিৎসকদের একটা সংগঠন তৈরি করা হয়েছে। সংগঠনের মাথায় অনেকে বসানো হয়েছে যাদের ডিগ্রি ডাক্তার শশী পাজা, ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার, ডাক্তার নির্মল মাঝি। কেউ ঠাট্টা করে বলছে যে এদের প্রেসক্রিপশন এদের বাড়ির লোকেরাও মানে কি, এদের প্রেসক্রিপশন নিয়ে বাড়ির লোকেরাও সন্তুষ্ট হতে পারে, মানে এদের ডাক্তার হিসেবে এতটাই দক্ষতা। আসলে প্রশ্নটা হচ্ছে এই যে কোনোভাবে চিকিৎসকদের একত্রিত হওয়ার যে প্রয়াস, সেটাকে আটকাতে হবে, যে কোনোভাবে হোক আটকাতে হবে। তাই নির্লজ্জভাবে অভয়ার বাবা মাকে এই রকম আক্রমণ আসলে ভুলিয়ে দেয় মনুষ্যত্ব, মানবিকতা, বিবেককে। এইভাবে আক্রমণ করা যায় যখন নিজেদের ব্যাপারে হয়, যখন নিজেরা রিজানুর রহমান কাণ্ডে সেটা নিয়ে রাজনীতি করেন, ক্ষমতার অলিন্দে পৌঁছবার জন্য সেটাকে ব্যবহার করেন, তারই ভাইকে বিধায়ক করেন। যখন তাপসী মালিকের মা বাবাকে মঞ্চে মঞ্চে ঘোরান, সেটা রাজনীতি নয়। আর অভয়ার বাবা মা যদি বলে সেটা রাজনীতি, কেন হবে? তার কারণ হচ্ছে
এই রাজনৈতিক সংস্কৃতিটা এইভাবেই, আমাদের শাসক দলের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা এইভাবেই মানুষকে ভাবাতে অভ্যস্ত করতে চাইছে। সবাই এইভাবে ভাবুক, এইভাবে ভাবলে ঠিক বেঠিক, ন্যায় অন্যায় এই বোধগুলো শেষ হয়ে যায়। এই জন্যই বারবার এভাবে বলা হয়। রিজানুর রহমানের মায়ের ছবি, ইনসাফ চেয়েছিলেন তিনি মঞ্চে মঞ্চে দাঁড়িয়ে। আর কি আশ্চর্য জানেন, রিজানুর রহমানের মা আজও ইনসাফ পাননি বলেই বলেন। মাত্র বছরখানেক আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে না, আমার ইনসাফ মেলেনি। আসলে ইনসাফের জন্য তো লড়েননি এখানকার বর্তমান শাসক দল, তারা তো ক্ষমতায় চেয়েছিলেন, ওটাকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চেয়েছিলেন, ক্ষমতা পাওয়া হয়ে গেছে। সুতরাং রিজানুর রহমানের মা ন্যায় পেল কি না কি যায় আসে। তাপসী মালিকের যে খুনের মামলা, সেটা কোন অবস্থায় আছে, কারা দোষী আজও জানা গেছে? সেদিন যারা রাস্তায় নেমেছিলেন বলেছিলেন, তারা খোঁজ নিয়েছেন তাপসী মালিকের খুনের জন্য কে দায়ী, কিভাবে ছিল, জানতে চেয়েছেন কখনো? সব হারিয়ে যায়। সাধারণ মানুষের স্মৃতি খুব দুর্বল, তাই এভাবে হারিয়ে যায়। আর হারিয়ে যায় বলেই এই সমস্ত নির্লজ্জ নেতারা এই ভঙ্গিতে, এই বার্তায় কথা বলতে পারে। আমরা গোটা বিষয়টায় আলোচনায় আসব। আমার আলোচনায় একজন দুজন অতিথি আছেন যারা সেই পরিবর্তনের সময় বাম সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন, যারা বলেছিলেন প্রতিবাদটা করতে হয়, প্রতিবাদটা করতে হবে, কিন্তু তারপরে তারা এটাও বলেছিলেন যে কোনো শাসকের বিরুদ্ধেই প্রতিবাদের ধ্বজাটা তুলে রাখতে হয়। আমাদের এখানকার অনেক নাগরিক সমাজের অনেকেই সেটা মানেননি। তারা এক শাসকের বদলের পরে অন্য শাসকের সঙ্গে ভিড়ে গেছে। আজকে শাসক দলের জামা পড়েছেন যারা, তারা অনেকেই সেই সময় নাগরিক সমাজের অংশ হিসেবে ছিলেন। এমন একটা বার্তা দিতে চেয়েছিলেন যে আমরা নাগরিক সমাজের অংশ, কিন্তু শাসক দলের যাবতীয় প্রসাদ পেয়ে তারা তুষ্ট হয়ে গেছেন। চোখের সামনে এত বড় ঘটনা, এই রকম মর্মান্তিক ঘটনা এবং একটা অসহায় পরিবারকে এইভাবে নির্লজ্জ আক্রমণের পরে তারা চুপ করে থাকতে পারেন, কারণ তারা যে রাজসুখ উপভোগ করছেন। রাজসুখ বড় সুস্বাদু বস্তু, রাজসুখের কাছে অন্য কিছু নেই। অমুক পুরস্কার, তমুক পুরস্কার, অমুক কলেজের অধ্যাপনা, সমস্ত কিছু পেয়ে তারা চুপ করে রয়েছেন, কেউ কোনো কথা বলছেন না, কথা বলবেনও না। হয়তো কথা বলার যাবতীয় অবকাশগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আনুগত্য কেনা হয়েছে পয়সা দিয়ে, আর আনুগত্য যেহেতু পয়সা দিয়ে কেনা যায়, সেই জন্যই এদের অভ্যাস হয়ে গেছে। অভয়ার বাবা মাকেও বলছে কত টাকা লাগবে। এটা বলবার সময় একটা যুক্তি মানেন না, বুঝতে পারেন না যে আসলে এই মানুষগুলো টাকার দেবার যে প্রস্তাব, সেটাকে প্রত্যাখ্যান করেছেন প্রথম থেকেই। রাজ্য শাসক দলের পক্ষ থেকে টাকা দিয়ে গোটা বিষয়টা ধামাতে পাদাবার চেষ্টা করা হয়েছিল, এরা প্রত্যাখ্যান করেছে। আমি আলোচনার জন্য আসবো। মিরাতুন নাহার আমাদের সঙ্গে রয়েছেন। আমি মিরাতুনদের কাছে জানতে চাইব, আমাদের সঙ্গে অসীম গিরিও রয়েছেন। অসীম গিরি গণগায়ক, সেই সময় আন্দোলনে ছিলেন। আমি মিরাতুনদের কাছে আসবো। মিরাতুনদের আমি দেখাবো এক এক করে যে প্রতিক্রিয়াগুলো এসেছে বিভিন্ন শাসক দলের। তারপরে মানে এরা বলছেন, এরা এভাবে বলতে পারছেন যে রাজনীতি হচ্ছে, রাজনীতি করা হচ্ছে, অথচ সেই সময় ভেবে দেখুন রিজানুর রহমানের মাকে মঞ্চে মঞ্চে ঘুরিয়েছেন, তাপসী মালিকের মাকেও এরা মঞ্চে মঞ্চে ঘুরিয়েছেন। সেটা রাজনীতি ছিল না, এটা রাজনীতি। মানে এত তাড়াতাড়ি স্মৃতিবিভ্রম হয় কি করে? নাকি স্মৃতিবিভ্রম করাটাই নিয়ম? মানে এটা ধরে নিয়েছেন এভাবেই মানুষকে ভুল বোঝানো যায়, মানুষকে বোকা বানানো যায়। স্মৃতিবিভ্রম শব্দটা এদের জন্য প্রযোজ্য নয়। এরা নিজেরা, আমার খুব সংশয় স্মৃতি কথাটার অর্থ বোঝে কিনা আর বিভ্রম কথাটার অর্থ বোঝে কিনা, সেটাও সংশয় রয়েছে। মূল কোথায় যান? মূল হচ্ছে অজ্ঞতা এবং তার সঙ্গে ঔদ্ধত্য। অজ্ঞতা আর ঔদ্ধত্য, এই দুটো সমন্বয় ঘটলে যা ঘটে, বর্তমান শাসকদলরা সবসময় সংশয়ের ঊর্ধ্বে থাকতে পারেন না। সবসময় নাগরিকদের নজরদারিতে থাকতে হয় তাদের, এবং নাগরিকদের নজরদারি থেকে ছাড় পায় না কোনো শাসক দল। কিন্তু বর্তমান শাসক দল সবকিছুকে ছাড়িয়ে গেছে, এবং সেটার একটাই মূল কারণ, আমি তোমার এই শব্দগুলোকে একটু এড়িয়েই যাচ্ছি, কারণ এদের জন্য প্রযোজ্য নয় মনে হচ্ছে। প্রযোজ্য নয়, তাই এদের মধ্যে দেখা যাচ্ছে অজ্ঞতা চূড়ান্ত। জানে না, এরা কিছুই জানে না, অথচ কিছুই জানে না বলেই মনে করে আমরা সব জানি। জানে যারা কিছু,
তারা কিন্তু বুঝতে পারে যে জ্ঞান সমুদ্রের নুড়ি কুড়িয়েছি মাত্র। এরা তো তা জানে না, সেই জন্যই মনে করে, অজ্ঞতাজনকের কারণেই মনে করে আমরা সব জানি, এবং তার থেকে ঔদ্ধত্যটা আসে। এই মূল কারণ এটাই যে এদের মাথার মধ্যে যে ব্যামোটা আছে, সেই এই ব্যামোর কারণে নানা রকম কথা বলে, নানা রকম কার্যকলাপ করে। তার মধ্যে যেটা তুমি আজকে উল্লেখ করছো, রাজনীতি করছেন মৃতা এবং নিহত পড়ুয়া চিকিৎসকের মা বাবা। আমাদের নাগরিকদের প্রশ্ন, রাজনীতি অবশ্যই দলীয় রাজনীতি, নিশ্চয়ই তারা বলছেন, তারা রাজনীতিকে অতখানি রাজনীতির প্রতি বাণ নিক্ষেপ করার সাহস তাদের নেই, কিন্তু দলীয় রাজনীতিকে কটাক্ষ করছে। আর আমি বলবো সেই কটাক্ষটা সূত্র ধরেই আমাদের বক্তব্য, রাজনীতি আর দুর্নীতি তাহলে কি সমার্থক শব্দ? অবশ্যই আমিও দলীয় রাজনীতি অর্থেই বলছি, রাজনীতি কখনো এমন হতে পারে না একটা মন্দ অর্থসূচক। রাজনীতি শব্দটা মন্দ, পরিত্যাজ্য অর্থসূচক শব্দ নয়। রাজনীতি করা যায়, যে কেউ করতে পারে। দলীয় রাজনীতি, সেটাই আজকে সকলের সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং যারা বলছে নিহত পড়ুয়া চিকিৎসকের মা বাবা রাজনীতি করছেন, তারা নিজেরা রাজনীতি কাকে বলে জানেন না। সুস্থ রাজনীতি অসুস্থ রাজনীতিটাই বোঝেন, এবং তারাই তাদের কার্যকলাপ এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে এটাই প্রতিষ্ঠা করছেন যে রাজনীতি মানেই হলো মন্দনীতি, এবং যে শব্দটা খুব চালু হয়েছে আজকাল, রাজনীতি মানে দুর্নীতি, দুর্নীতির আর রাজনীতির সমার্থক। নিহত পড়ুয়া চিকিৎসকের মা বাবা যদি দলীয় রাজনীতি করেন, তাতে তাদের এত জ্বালা পোড়া কেন? তারা রাজনীতি করেন না, দলীয় রাজনীতি করেন না? তাহলে ওদের দলীয় রাজনীতি করার অধিকার, সে সম্পর্কে প্রশ্ন তোলার সাহস এদের হয় কোত্থেকে? এই অধিকার কেড়ে নেওয়ার সাহস এদের হয় কোত্থেকে? ঔদ্ধত্য এদের হয় কোত্থেকে? আমি বলবো, যদি রাজনীতি করেন, দলীয় রাজনীতিও যদি করেন, সে অধিকার, সে স্বাধীনতা তাদের আছে। তারা একটা গণতান্ত্রিক দেশের নাগরিক, করতেই পারে। তোমরাই কেবল রাজনীতি করবে, আপনি বললাম না, তোমরাই কেবল রাজনীতি করবে, আর কেউ রাজনীতি করতে পারবে না, কোথায় লেখা আছে? ভারতের সংবিধানে লেখা রয়েছে? পৃথিবীর ইতিহাসে কেউ কখনো এই কথা উচ্চারণ করতে পেরেছে? এই প্রশ্নটা রেখেই আমি থামছি। বেশ, আমি অসীম গিরির কাছে আসবো। অসীমবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, যেভাবে লাগাতার আক্রমণ শানানো হচ্ছে, আপনি তো সেই সময় দেখেছেন, আপনি তো গণ আন্দোলনের মুখ, পরিবর্তন, পালাবদল, এটার সপক্ষে আপনিও সোচ্চার হয়েছিলেন। আপনি সেই সময় বলেছিলেন, কোথাও মনে হচ্ছে না আজকে যারা বলছে এ কথাগুলো, সেদিনকে তারাই তো তাপসী মালিক তার বাবা মাকে নিয়ে মঞ্চে মঞ্চে প্রচার করেছে, রিজানুর রহমানের মাকে মঞ্চে মঞ্চে হাজির করেছে। সেই সব অভিজ্ঞতা তো আমাদের আছে, তারপরেও তারা এটা বলতে পারছে। মানে আমি বলছি, এই রকম এতটা নির্লজ্জতা আসে কোথা থেকে? শুধু এই দুজনই নয়, মানে ধরো ধানতলা, পানতলা, অনিতা দেওয়ান, ভিকারি পাসওয়ান, সবকিছুকে নিয়ে তারা রাজনীতি করেছে। মানে কোনটা নয় আর কি, আমি তো সবকটা জানি। প্রত্যেক কন্ট্রাক্টকে নিয়ে তারা রাজনীতি করেছে। কানুরিয়া আন্দোলন যখন তুঙ্গে, সেই সময় তো উনি চলে গেলেন কানুরিয়া আন্দোলনের ওখানে এবং গিয়ে বললেন যে ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে কানুরিয়া খুলে যাবে। খুলেছে কি? উল্টে প্রফুল্ল চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল পূর্ণেন্দু বাবু মন্ত্রী হওয়ার পর, দেখেছেন আপনার। সুতরাং এটা প্রথম থেকেই তাদের, যার ফলে আমরা, মানে আমি চিরকালই বলে এসেছি যে কথাটা, যে পরিবর্তন মানে সার্বিক পরিবর্তন নয়, পরিবর্তন মানে কিছু সময়ের জন্য পরিবর্তন, এবং তারপর কিন্তু এদেরও ফেলতে হবে। এতে মাননীয়ার খুব লেগে গেছিল, ফলে আমার স্কুলে ফোন করে আমি যাতে ভাঙড় আন্দোলনে না যাই, আমি যাতে লালগড় আন্দোলনে না যাই, আমি যাতে কোথাও না যাই, পিছনে পুলিশ লাগানো সব করেছেন। আমার চাকরি খাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন ওনারা, প্রচন্ড চেষ্টা করেছেন। ব্যাপারটা হচ্ছে যে ভাষায়, আমি তো পুরোপুরি শুনছি, বরং আমি বলবো যে বহরমপুরের হুমায়ুন কবির কালকে একটা ভালো কথা বলেছেন। উনি বলেছেন এ তো বলা উচিত নয়, একটা
মানে তার নামে কিন্তু অনেক ধরনের কুৎসা ও হাবিজাবি, তারা হিন্দু মুসলমান এইসব বলছে, আমি ওগুলো বাদ দিচ্ছি। কালকে উনি বলেছেন যে এই যে এই মানে অসহায় মা বাবা, তাদের নিয়ে সব কথাবার্তা কেন বলছে, ঠিক এই ভাষায় বলেছেন কি এই কথাটা। অথচ আমরা দেখলাম প্রথম না, আমি আমি একটু বলে দিই অসীম বাবু, আমি বলি এই হুমায়ুন কবির আসলে বহরমপুরের ওই বিধায়ক হুমায়ুন কবির নন, ইনি আইপিএস অফিসার, ইনি এখন তৃণমূলের বিধায়ক। ইনি ওই হুমায়ুন কবিরকেই দেখিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই হুমায়ুন কবিরকেই দেখিয়েছে। সেই জন্যই বলছে আইপিএস অফিসার তো উনি পুজোতেও পার্টিসিপেট করেননি, বলেছেন লাড্ডু পাঠিয়ে দেবো আমি সবাইকে, কিন্তু আমি এবার বেরোবো না কারণ এইরকম ঘটনার জন্য। অবশ্যই তাকে তো স্যালুট দিতে হয় সেই হুমায়ুন কবিরকে, তিনি যে দলেরই বিধায়ক হন। প্রথমত ব্যাপারটা হচ্ছে এক এক করে যদি তুমি দেখো পরপর সিরিয়াল, তাহলে দেখতে পাবে যে এই যে সমস্ত ব্যাপারে মমতা ব্যানার্জি কোথায় পুকুরে কে ডুব দিল, কে গায়ে আগুন দিল, সব ব্যাপারে ঝাঁপিয়ে পড়ছেন। কেন পড়েছেন? পরিষ্কার তিনি ক্ষমতায় আসবেন বলেই পড়েছেন। এবং যখন তিনি দেখলেন যে ক্ষমতাটা মোটামুটি অল ইন্ডিয়া চলে এসছে তার নিজের কাছে, তখন এগুলো তিনি ভুলে গেলেন। এবং তিনি সবাইকে বলেছেন যে আপনি কিন্তু কিচ্ছু বলবেন না, আপনারা কিন্তু কেউ কিছু বলবেন না। অথচ দেখুন প্রত্যেকে বলে যাচ্ছেন। সৌগত রায় অধ্যাপক, আশুতোষ কলেজের অধ্যাপক ছিলেন, তিনি বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো লাগাতার বলে চলেছেন উনি অ্যাডভোকেট, সব থেকে বড় কথা তিনি বলে চলেছেন। গেল মদন মিত্র, যাকে আমি বলবো যে প্রায় কিছু নেই, মানে ওই এমএলএটা আছে এবং নিজের একটা ক্ষমতা আছে, এর বাইরে খুব মমতা বন্দ্যোপাধ্যায় কতটা তাকে পছন্দ করেন আমি জানি না। তিনিও কাল বলেছেন, মানে এখন এটা বলা শুরু হয়েছে। এবং কি বলা হচ্ছে, কয়েকটা উপনির্বাচনে তো খালি আছে সিট, ওখানে দাঁড়িয়ে যাওয়া যেতে পারে। হ্যাঁ, কি চান? টাকা চান? টাকা চান, দিয়ে দিচ্ছি। কোটি কোটি টাকা চান, দিয়ে দিচ্ছি। মানে এই যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যটা আসছে কিন্তু আসলে সুপ্রিমোর হাত ধরে। এই ঔদ্ধত্যে প্রত্যেকেই একটা খুদে 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 মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়িয়েছেন, বা স্বাস্থ্যমন্ত্রী হয়ে দাঁড়িয়েছেন, বা তারা প্রত্যেকেই পুলিশ মন্ত্রী হয়ে দাঁড়িয়েছেন। প্রত্যেকেই, ইচ অ্যান্ড এভরিবডি। এর একটাই গোল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন যিনি হিটলার, তিনি দাঁড়িয়ে আছেন, আর তার পাশেই এই চক্রাকারে দাঁড়িয়ে আছেন এই সমস্ত লোকগুলো। এবং এগুলো বলানো হচ্ছে, তাদের পার্টি থেকে বলানো হচ্ছে ইচ্ছে করে। রাজনীতি ব্যাপারটা হচ্ছে লোকনীতি। তা লোকনীতি, লোকনুসৃত যে নীতি, সেই নীতির অনুসারী যদি কোনো দল হয় তাহলে আমিও তো সমর্থন করবো। মিরাতুন দিয়ে আছেন, মিরাতুন দিয়েও সমর্থন, আমরা সবাই সমর্থন করব। কিন্তু উনি রাজনীতি করছেন, কই অমিত শাহকে তো উনি চিঠি লিখেছিলেন, উনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, ওর মা বাবা ওরা এসেছিলেন কলকাতায়, এক সেকেন্ডের জন্য ওর দেখা করার সময় হয়নি তাদের। আমি দেখলাম কালকে পার্লামেন্ট হাউসের সামনে দাঁড়িয়ে চিত্তরঞ্জন কলোনিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কেজরিওয়ালকে সমর্থন করেছেন। ফলে সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন, আর জি করের ঘটনা যদি আপনার মনে রাখেন তাহলে একটা বাঙালি ভোটও কিন্তু কেজরিওয়ালকে দেবেন না আমাদের দিন। এই রাজনীতি এখানে লাগাতার তারা বলে যাচ্ছেন। বিজেপি কার্যত সিবিআই, যেটা অনেক প্র্যাকটিক্যালি, মানে আমি সরাসরি বলছি, সিবিআই একটি পুতুল। সিআইডি যেমন একটা পুতুল, সিবিআই একটা পুতুল। তাহলে এই দুটো পুতুলে মিলে টানাটানি করছে আর কি। আসলে কিন্তু কাজটা এক, অর্থাৎ সঞ্জয় রায়কে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমত আমি তো ফাঁসি বিরোধী লোক, কারণ আমি মনে করি না ফাঁসি দিয়ে কোনো সমস্যার সমাধান হয়। একদম শীর্ষে অনেক কিছু, অনেক ধরনের ইয়ে আছে। আর দ্বিতীয়ত, সঞ্জয় রায়ের পক্ষে পেলবন ভাঙা, মুখের মধ্যে কাপড় গুজে দেওয়া, যৌনাঙ্গকে ওইভাবে ছিঁড়ে খুঁড়ে ফেলা, বুকগুলোকে আছড়ে কুঁচড়ে ফেলা, যারা দেখতে পেয়েছে তাদের যা বক্তব্য, এটা করা সম্ভব? আর যে ইয়াং মেয়ের সাথে অসম্ভব। কেউ যদি বলে যে মেয়েদের ক্ষমতা খুব খারাপ শারীরিক, কারণ ওরা তো অবলা, ওরা তো কিছু জানে না, এর থেকে বোকা কথাবার্তা কিছু নেই, কোনো সাইন্টিফিক রিজন নেই এই কথাবার্তা, বাজে কথায়। সাত তাড়াতাড়ি করে ওকে তুলে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, এখন এরা এইসব ধারাই পানাই বলছে। বেশ, আমি আসবো আমি একদম, আমি পরের পর্যায়ে আসছি। আমি এক এক করে দেখাবো কে কি বললেন।
তৃণমূলের মুখপাত্র থেকে এক একজন কে কি বললেন দেখাবো, এবং যেটা বারবার করে বলা হচ্ছিল না যে আমরা তো ওনাদের ক্রন্দনরত চেহারা একবারও দেখলাম না, কি আশ্চর্য, ওনাদের কেঁদে ভেসে যাওয়া উচিত ছিল, ভেঙে পড়া উচিত ছিল, সেই দৃশ্যটা দেখা যায়নি। ওনারা স্নায়ু ধরে রেখে কেন প্রতিবাদের মঞ্চে সামিল হচ্ছেন সেটা নিয়ে খুব আগ্রহ। আজ আমাদেরই একজন প্রতিনিধি দেবাশিস গেছিলেন, দেবাশিসের সাথে কথা হয়েছে, তার মায়ের হাউ হাউ করে কাঁদছেন সেই মহিলা, এবং সেই মহিলা জানান দিচ্ছেন যে টাকা নয়, আসলে আমি জানি আমি আর কিছু পাবো না। যারা বলছেন কিসের জন্য আমরা তো লড়াই করছি, আসলে লড়াইটা এই জন্য করছি যে আমরা জানি আমার আর কিছু ফিরবে না, আমার মেয়ে ফিরবে না, আমি আর আমার মেয়েকে কোনো দিন খুঁজে পাবো না, ফিরে পাবো না। কিন্তু আমি যেটার জন্য লড়ছি সেটা হচ্ছে এই হাসপাতালগুলোতে যে দুষ্ট চক্র এবং আমার মেয়ের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে সেটা যেন আর কখনো কারোর ক্ষেত্রে না নেমে আসে, এইরকম একটা পরিবেশ সুনিশ্চিত করবার জন্যই আমার লড়াই। আমি কোনো রাজনৈতিক দলের কাছে নয়, আমি অগণিত সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো যে আপনারা এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে আর কখনো এই ধরনের ঘটনা ঘটবে না। রাজনৈতিক দলগুলোর উপরে বেশি ভরসা রাখবেন না, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। ওনারা তো ওনাদের মতো করে ভাবেন যে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, আসলে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। কি বললেন সেই মহিলা, যারা আবারও বলছি, যারা বলছেন যে কান্নায় ভাঙা চেহারাটা তো দেখতে পেলাম না, আমি জানি তাদের কাছে বলে কোনো লাভ নেই, তারা এই ছবিটা দেখুন, কারণ তারা তো ঠিক মানুষ নয়, তাদের মানুষের মতো দেখতে। যারা ক্রমাগত আক্রমণ করছেন এদের, তারা আসলে ঠিকঠাক মানুষ নয়, ফলে তাদের জন্য আমাদের কিচ্ছু বলার নেই। আমরা শুধু অভয়ার মা, যেটা বলা হয় যে অভয়ার বাবা মা, অভয়ার মা আজ আমাদের ক্যামেরার সামনে কি প্রতিক্রিয়া দিয়েছেন আমি একটু শোনাবো। প্রভাবিত হওয়ার মতো মনের অবস্থাও আমাদের নেই, কারণ আমাদের সব কিছু হারিয়ে গেছে। মেয়ে আমাদের গোটা পৃথিবী ছিল। অনেক কষ্ট করে মেয়ের শখ ছিল শুধু পড়াশোনা শিখবো এবং নামের পরে অনেক ডিগ্রি থাকবে, সেই নামটাই যখন মুছে যেতে বসেছে তখন আমাদের বেঁচে থাকার মানেটাই হয়তো হারিয়ে গেছে। ওনারা বুঝবেন না, ওনারা হয়তো টাকা দিয়ে সব কিছু কেনা যায় এইসব ভাবেন যারা, তারা ভাববেন যে টাকা দিয়ে হয়তো সব কিছু কেনা যায়, কিন্তু টাকা দিয়ে যে একটা মেয়েকে হারিয়েছি সেই শোকটা কি ভোলা যায়? আমি ওনাদের কাছেই আবেদন রাখবো এই কোশ্চেনটা, এবং সারা পৃথিবীর মানুষ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন, তাদের কাছেই এই প্রশ্নটা আমি করব যে টাকা দিয়ে কি এই মেয়ের শোক ভোলা যায় কি না? আপনারাই একটু জবাব দেবেন প্লিজ। আর আমি তো হারিয়েছি আমার গোটা পৃথিবী, আমার স্বপ্নের রাজকন্যা, ওর বাবার স্বপ্নের রাজকন্যা। ওর কিচ্ছু চাহিদা ছিল না আমাদের কাছে কোনোদিনও, শুধু চাইতো অনেক পড়াশোনা করব মা, আমার অনেক ডিগ্রি থাকবে, অনেক পেশেন্ট দেখবো আমি। কোনো চাহিদাই তার পূর্ণ হয়নি, তার স্বপ্ন সব অধরা, তার চোখ দিয়ে শুধু রক্ত বেরিয়েছে। এটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। তাই টাকার কাছে কোনো কিছুই চাই না আমাদের, আর না রাজনৈতিক আস্থা, না কিচ্ছু না, শুধু মেয়ের বিচার। সেটাও আমি জানি আমার মেয়ে আর আমার কাছে ফিরে আসবে না, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য আমি যেন একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা তুলে ধরতে পারি, তার জন্যই আমার লড়াই জারি থাকবে। আজকে এই অমৃত বচনের কথা বলছিলাম না, বিভিন্ন জন কি কি অমৃত বচন দিয়েছে, আমি শেষে এই অমৃত বচনের একটা জবাব দিয়ে শেষ করব। এই অমৃত বচনের কিছু ফুট কাটার প্রয়োজন আমার আছে, কারণ আমি খুব কাছ থেকে দেখেছি তো এদের একটা সময়, ফলে কি কি বলেছেন একটু শুনি। তারা দুদিন বাদে দেখব যেভাবে তারা সঞ্জয়ের প্রতি স্নেহশীল হয়ে উঠছেন, তাদের মেয়েকে ধর্ষণ খুন করেছে, দুদিন বাদে দেখব প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের ছেলে কম্বল আর শীতবস্ত্র পাঠাচ্ছেন, কখনো দেখব জেলে আপেল কমলালেবু এসব পাঠাচ্ছেন সঞ্জয়ের শরীর ভালো রাখার জন্য। ওদের প্রতি আমার সহানুভূতি আছে, ওদের মেয়ে মারা গেছে। সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা, এটা হয়? পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। দোষী সাব্যস্ত করলো সেদিন, তো এই সেকশনগুলোতে এই যে দোষী সাব্যস্ত হলো তখন তো ওয়েলকাম করেছিলেন এই বাবা মা। ওরা তো ঠিক করবে না যে কে মুখ্যমন্ত্রী থাকবে না থাকবে। এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। কেন বিরোধীদের মুখপাত্র হয়ে কথা বলছেন? পরিবারের কথা শুধু সংবাদ মাধ্যম গুরুত্ব দেয়।
আর কেউ গুরুত্ব দেয় না। ওদের কথা আমরা অবহেলা করি। কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন। এতদিন বাদে এসে যদি মুখ্যমন্ত্রীর ইস্তফা দিয়ে সেখানেও বুলি আওড়ান, তা আমি কি পায়ে হাত দিয়ে প্রণাম করে রসগোল্লা খাবো না? বলবো, বারবার করে বলবো, যেভাবে গোটা বিষয়টা সামনে আসছে, যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে অভয়ার বাবা মাকে, আমরা বারবার মনে করিয়ে দেবো গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। যারা বলছেন এর আগে এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি হয়নি, তারা ভুল বলছেন। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, রিজানুর রহমানের মাকে মঞ্চে মঞ্চে ঘুরিয়েছিলেন আপনারা, তাপসী মালিকের বাবা মাকে মঞ্চে মঞ্চে আপনারা ঘুরিয়েছিলেন, আপনারা। আর আজকে যে সমস্ত বক্তারা বক্তব্য রাখলেন তাদের প্রত্যেককে বলবো, অন্তত একটু শিক্ষা দীক্ষা নিন, একটু শিক্ষিত হবার চেষ্টা করুন, বোধ বুদ্ধিগুলোকে একটু সাম দেবার চেষ্টা করুন। এই ধরনের কথা শুনলে হাসে মানুষ, আপনাদের প্রতি ঘৃণা আরও বেশি জন্মায়। তাই জনরোষ আপনারা হয়তো নিজেদের অজান্তেই তৈরি করছেন। আজ হয়তো সেটা বন্ধ রয়েছে, কিন্তু একদিন এই জনরোষ ফেটে পড়বে, সেদিন খুব খারাপ পরিণতি হবে আপনাদের।